Welcome to Farooq Digital Academy for Learning English. Hello, dear student. How are you? I hope you all are very well. By the grace of Almighty Allah, I am fine too. Allah helps them who help themselves. আল্লাহ তাদেরকে সাহায্য করে যারা নিজেদেরকে সাহায্য করে। অর্থাৎ তুমি কিছু পাওয়ার চেষ্টা না করলে আল্লাহ তোমাকে সরাসরি দিবে না। তার মানে কি? মানে হলো তোমাকে চেষ্টা করে অর্জন করতে হবে। Suffix and prefix ম্যাজিক্যাল রুলস পার্ট 1। সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের ম্যাজিক্যাল রুলস শেখার পূর্বে কি কি বিষয় জানা দরকার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মনে করি যে একটি বিষয় দেখলেই আমাদের হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আসলে কোনো বিষয়কে ভালোভাবে শিখতে গেলে, বুঝে শিখতে গেলে, মুখস্থ ছাড়া কোনো জিনিস আয়ত্ত করতে গেলে সেই বিষয়ের উপরে ধারাবাহিক জ্ঞান থাকতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি করি? সেই ধারাবাহিক জ্ঞান না রেখেই আমরা একটা বিষয় শেখা শুরু করে দিই। তখন কিন্তু আমাদের কি হয়? ভালো লাগে না, আমাদের বুঝে আসে না যে বিষয়টা কি। তখন আমাদের মাথার মধ্যে সেই জিনিসটা ধরে না, আমরা মনে করি যে এটা খুব কঠিন। তখনই কিন্তু বিষয়টা কঠিন হয়ে ওঠে আমাদের কাছে। আসলে কিন্তু বিষয়টা কঠিন হতো না যদি তুমি সেটা ধারাবাহিকভাবে শিখতে। তো শিক্ষার্থী বন্ধুরা, সাপোজ আমি একটি উদাহরণ দেই কিভাবে আমাদের কাছে কোনো সহজ বিষয় কঠিন হয়ে যায়। সাপোজ মনে করে তোমার বাড়িতে উঠার জন্য 10টি সিঁড়ি রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন তুমি যদি 1 নম্বর সিঁড়ি থেকে তুমি 6 নম্বর সিঁড়িতে সরাসরি যেতে চাও লাফ দিয়ে, তাহলে কিন্তু পরে তোমার হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার মানে কি? কাজটা কিন্তু খুব কঠিন। কিন্তু তুমি যদি প্রত্যেকটা সিঁড়ি এক এক করে উঠে যাও ধীরে ধীরে, তাহলে কিন্তু তোমার কাছে এটা নাথিং, কিছুই না, কোনো সমস্যাই না, তুমি সহজেই সেটা উঠে যেতে পারবে সিঁড়ি দিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, ব্যাপারটা কিন্তু তাই। আমরা কি করি? একটা বিষয়ে কি কি বিষয় জানা দরকার পূর্বে সেই জিনিসটা না জেনে আমরা কি করি? একটা বিষয় শেখা শুরু করে দেয়, যেটা কিভাবে হয়েছে। আসলে তখন সেই জিনিসটা আমাদের কাছে কি হয়ে যায়? কঠিন হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ এই জিনিসটা শেখার পূর্বে কিছু তোমার জ্ঞান থাকা দরকার ছিল, সেই জ্ঞানটা তোমার নেই, জন্যই এটা তোমার কাছে কঠিন মনে হচ্ছে। সেজন্য শিক্ষার্থী আমি বলবো যে ম্যাজিক্যাল রুলস পার্ট 1 তোমাকে ভালোভাবে বুঝে শিখতে গেলে, এবং এভাবে এগুলা তোমার সিলেবাসের যে প্যাসেজগুলো রয়েছে সাফিক্স প্রিফিক্সের, সেগুলোতে প্রয়োগ করতে গেলে তোমাকে কি করতে হবে? বিষয়টা ভালোভাবে শিখে যেতে হবে। আর ভালোভাবে শেখার জন্য তোমাকে কি করতে হবে? আজকের ক্লাসে ঢোকার পূর্বে তোমাকে কমপক্ষে কি করতে হবে? এই দেখো, পার্টস অফ স্পিচের প্রকারভেদ, যেটা আমি আলোচনা করেছি বেসিক গ্রামার পার্ট 4-এ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এটা দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে আসতে হবে। আর তোমাদের সুবিধার জন্য আমি আই বাটনে এটা দিয়ে দিলাম, ওকে? এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কি করতে হবে? নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব চিনার উপায় জানতে হবে তোমাকে, যে কিভাবে তুমি নাউন চিনবে, অ্যাডজেক্টিভ চিনবে, কোন শব্দটা কোন পদ হবে, কোন পার্টস অফ স্পিচ হবে, এটা তোমাকে জানতে হবে। তো এখন তোমাকে জানার জন্য কি করতে হবে? বেসিক গ্রামার পার্ট 4-এর এতে আমি এটা আলোচনা করেছি। যদি তুমি দেখে থাকে ভালো, না দেখে থাকলে আমি তোমার সুবিধার জন্য আই বাটনে দিয়ে দিলাম, তুমি দেখে আসো এখনই। এরপরে শিক্ষার্থী বন্ধুরা দেখো, পার্টস অফ স্পিচ পরিবর্তনের নিয়ম, বেসিক গ্রামার পার্ট 4-এর বি। অর্থাৎ আমি পদ পরিবর্তন শিখেছি, পার্টস অফ স্পিচ পরিবর্তনের নিয়ম শিখেছি বেসিক গ্রামার পার্ট 4-এর বি, 4-এর সি, 4-এর ডি, এই 3টা ক্লাসে আমি শিখিয়েছি। প্রথম 2টা ক্লাস ছিল হচ্ছে সাফিক্সের উপরে, এবং 4-এর ডি এই ক্লাসটি হচ্ছে প্রিফিক্সের উপরে। তো অন্তত এই পার্টস অফ স্পিচ পরিবর্তনের এই 3টি ক্লাস তোমাকে দেখে আসতে হবে। তাহলে কিন্তু কি, আজকের যে ক্লাসটি করব আমি, সেই ক্লাসটি তোমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে, এবং তোমার মনের মধ্যে ভালো লাগবে যে উফ, এটা এভাবে হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কথা বেশি নয়, তোমাদেরকে এই জ্ঞান নিয়ে তারপরে আজকের ম্যাজিক্যাল রুল পার্ট 1-এ তোমাকে প্রবেশ করতে হবে। তাহলে আমার নিয়মগুলো বুঝতে পারবে, এবং তোমার কাছে মনে হবে যে স্যার কি বলতে চাচ্ছে এগুলা, তখনই কিন্তু তোমার কাছে বুঝে আসবে। আর তখন তোমার ভালো লাগবে। একটু জিনিস পারলে মনের মধ্যে কত আনন্দ হয়, সেই পারার যে পারে সেই কিন্তু জানে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে লেখাপড়ার মধ্যে আনন্দ আছে, সেই আনন্দ শিখতে গেলে তোমাকে ধারাবাহিকভাবে শিখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আমি আমার আলোচনাগুলো প্রত্যেকটা ক্লাসের আলোচনায়, প্রত্যেকটা অধ্যায় আলোচনায় ধারাবাহিক আলোচনা, সেই আলোচনার উপরে যে 1, 2 আমি 3 দিয়ে সাজিয়েছি, প্রত্যেকটা দেখে যাবে, তাহলে ওই অধ্যায়ের পড়া তোমার কাছে কি হয়ে যাবে? পানির মতো সহজ হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের আজকের আলোচনায় আমরা চলে যাচ্ছি সামনের দিকে। দেখো, অ্যাটেনশন প্লিজ। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি অ্যাটেনশন দেওয়া হয়েছে। দেখো, হোয়াই ডু ইউ নিড দিস ক্লাস ফর লার্নিং সাফিক্স অ্যান্ড প্রিফিক্স ইজিলি? কেন সাফিক্স অ্যান্ড প্রিফিক্স
সহজেই শেখার জন্য তোমার এই ক্লাসটি এত প্রয়োজন। শিক্ষার্থী বন্ধুরা, প্রকৃতপক্ষে সাফিক্স এবং প্রিফিক্স সহজে শেখার জন্য তোমার আজকের ক্লাসটি খুবই প্রয়োজন। কেন প্রয়োজন সে ব্যাপারে কিন্তু অ্যাটেনশন করা হয়েছে এখানে। তাহলে একটু তোমরা মনোযোগী হও যে আজকের ক্লাসটি তুমি কেন করবে এবং কেন তোমার এত প্রয়োজন। শিক্ষার্থী বন্ধুরা, যারা 9, 10 এবং এসএসসির শিক্ষার্থী রয়েছে তোমার জন্য খুবই প্রয়োজন, কারণ তোমাদের সিলেবাসে 5 মার্কস রয়েছে। আর যারা 9, 10 এবং এসএসসি শিক্ষার্থী নয় তাদেরও কিন্তু ক্লাসটি প্রয়োজন। কেন প্রয়োজন? কারণ ইংরেজি শিখতে গেলে তোমাকে এগুলো বুঝতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো আমি এখানে 3টি উদাহরণ দিয়েছি তোমাদেরকে আমার আজকের ক্লাসের গুরুত্ব বোঝানোর জন্য। এই 3টি নিয়ম তোমরা বুঝতে পারলে কিন্তু আজকের ক্লাসের গুরুত্ব বুঝবে। আর তোমরা কিন্তু আমাকে কি করো, প্রায় প্রশ্ন করে থাকো যে স্যার সাফিক্স প্রিফিক্স করতে গেলে দেখা যায় যে একই শব্দ একই প্যাসেজের মধ্যে বিভিন্ন রকম হয়ে যাচ্ছে। দেখো সেই জন্য আমি এখানে কি করেছি, 3টা সেন্টেন্স নিয়েছি এবং 3টা সেন্টেন্সে একটি শব্দ ব্যবহার করেছি, হ্যাপি। দেখো হ্যাপি হ্যাপি, এই 3টা শব্দ আমি ইউজ করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই 3টা শব্দ 3 রকম উত্তর হয়ে যাবে। কেন হয়ে যাবে সেটা কিন্তু আমি তোমাকে কিছুক্ষণের মধ্যে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথম বাক্য দেখো, এখানে রয়েছে হ্যাপি। এরপর দেখো লাইস ইন দ্য কন্টেনমেন্ট, অর্থাৎ সুখ সন্তুষ্টির মধ্যে নিহিত রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো লাইসটা হচ্ছে একটি ভার্ব। তোমরা জানো যে ভার্বের এস বা ইএস ফর্ম, এটা এস বা ইএস ফর্ম। তাহলে লাইসটা হচ্ছে ভার্ব, নিহিত থাকা, কোনো কিছুর মধ্যে বিদ্যমান থাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটা হচ্ছে একটা ভার্ব। তো এখন আমার যে নিয়ম রয়েছে আজকের ক্লাসে, সেই নিয়ম থেকে আমি 3টে বাক্য বোঝানোর জন্য 3টি নিয়ম এখানে নিয়ে এসেছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, রুল নাম্বার 6, এখানে দেখো সুন্দরভাবে নিয়মটা সাজানো আছে। এখানে দেখো ভার্বের পূর্বে কি রয়েছে, একটি নাউন রয়েছে। তার মানে কি, ভার্বের পূর্বে এবং সেন্টেন্সের শুরুতে সাধারণত নাউন থাকে ভার্বের পূর্বে, এবং এটা থাকে কিভাবে, অ্যাজ সাবজেক্ট হিসাবে। তাহলে যদি তুমি দেখো যে ভার্বের পূর্বে একটি শব্দ বসানো রয়েছে, একটি এর মধ্যে ব্র্যাকেটের মধ্যে, দেখো ব্র্যাকেট, এই ব্র্যাকেটের মধ্যে একটি শব্দ দেওয়া রয়েছে ভার্বের পূর্বে, তাহলে তোমাকে নিশ্চিত বুঝতে হবে যে এটা একটা সাবজেক্টের কাজ করবে। আর সাবজেক্টগুলো সব সময় নাউন প্রোনাউন হয়। আর যেহেতু এখানে সাফিক্স প্রিফিক্সের খেলা, সেজন্য প্রোনাউন আসবে না, আসবে কি নাউন। তো শিক্ষার্থী বন্ধুরা, সেজন্য এই হ্যাপিটা কি হয়ে যাবে, এখানে নাউন হয়ে যাবে। তার মানে কি, আমরা যদি এটার উত্তর করি তাহলে এটাকে নাউন করে দিতে হবে। আর শিক্ষার্থী বন্ধুরা, আমি ইতিপূর্বে কিন্তু তোমাদেরকে নাউন অ্যাডজেক্টিভ ভার্ব কিভাবে করতে হবে সেটা তোমাদের দেখে আসছি। আমরা হ্যাপিকে নাউন করলে কি হয়ে যাবে, হ্যাপিনেস। দেখো হ্যাপি নেস হয়ে যাবে, নেস যুক্ত শব্দ নাউন। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে উত্তরটা কিন্তু এখানে হ্যাপিনেস হয়ে গেল। এরপরে দেখো দ্বিতীয় বাক্য। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো, এখানে রয়েছে ইজ, এরপরে নট, এরপরে হচ্ছে তোমার একটা ভার্ব রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আসলে এই যে বি ভার্বটা রয়েছে, একটু খেয়াল করে দেখো এই বি ভার্বটা। তো এই বি ভার্বটা লিঙ্কিং ভার্বের কাজ করে। তো শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে দেখা যায় এই লিঙ্কিং ভার্ব বা বি ভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। তো শিক্ষার্থী বন্ধুরা, সেই ক্ষেত্রে কিন্তু কি হবে, এই হ্যাপিটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে হ্যাপিটা কিন্তু অ্যাডজেক্টিভ রয়েছে, দেখো ওয়াই যুক্ত শব্দ। তো এটা কিন্তু একটা বোঝার বিষয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এখানে এটাকে অ্যাডজেক্টিভ করব আমি, কিন্তু অ্যাডজেক্টিভ রয়েছে, তাহলে কি করব, সেক্ষেত্রে তোমাকে শিক্ষার্থী বন্ধুরা বিপরীত শব্দ করে দিতে হবে। কি করে দিতে হবে, বিপরীত শব্দ করে দিতে হবে। তাহলে হ্যাপির বিপরীত শব্দ কি, আনহ্যাপি। তাহলে দেখো উত্তরটা কিন্তু হয়ে গেল আনহ্যাপি। তার মানে কি, হি ইজ নট আনহ্যাপি, সে অসুখী নয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারলে যে বিভারের পরে একটা অ্যাডজেক্টিভ হয় আর এখানে রয়েছেও অ্যাডজেক্টিভ। তাহলে এই মতো অবস্থায় কি করব, আমরা এটার বিপরীত শব্দ করে দেব। তার মানে কি, এটাও অ্যাডজেক্টিভ আবার এটাও অ্যাডজেক্টিভ। তাহলে মূলত বিভারের পর কিন্তু এখানে অ্যাডজেক্টিভই হলো, অন্য কোনো পদ আসেনি। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে ফ্যাক্টটা কিন্তু সমাধান হয়ে গেল যে হ্যাপি আনহ্যাপি হলো। তার মানে কি, এটা প্রিফিক্স হয়ে গেল। এটা কি হয়ে গেল, দেখো হ্যাপির পূর্বে আন বসে প্রিফিক্স হয়ে গেল, এটা অ্যাডজেক্টিভই থাকলো। তো শিক্ষার্থী বন্ধুর তৃতীয় সেন্টেন্সে দেখো হি ওয়ার্কস হ্যাপি, এখানে দেখে হ্যাপি হ্যাপি রয়েছে। শিক্ষার্থী বন্ধু, এখানে দেখো মূল ভার্ব ট্রানজিটিভ, এরপরে প্লাস অ্যাডভার্ব। অর্থাৎ মূল ভার্বটা যদি ইনট্রানজিটিভ যদি হয় তাহলে এরপরে কি হয়, অ্যাডভার্ব হয়। নিয়মটা বলতেছে এই কথা। তাহলে দেখো এখানে ওয়ার্ক আর ট্রানজিটিভ ভার্ব, আমরা ইনট্রানজিটিভ ভার্ব আমরা চিনবো কিভাবে, যদি আমরা কোনো ভার্বকে যদি কিভাবে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় উত্তর, তাহলে সেটা ইনট্রানজিটিভ। আর কিভাবে প্রশ্ন করার পর যদি উত্তর না পাওয়া যায় তাহলে বুঝতে হবে এটা ইনট্রানজিটিভ নয়। তাহলে এখন দেখো হি ওয়ার্ক, সে কাজ করে, কিভাবে কাজ করে। তাহলে কিন্তু এখানে ওয়ার্কটাকে কিভাবে দিয়ে প্রশ্ন করা গেল যে কিভাবে কাজ করে, সে সুখের সাথে কাজ করে, সে হাসি মুখে কাজ করে,
সে আনন্দের সাথে কাজ করে, এরকম কিন্তু আমরা বলতে পারি। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে ওয়ার্ডটা কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ইনট্রানজিটিভ ভার্ব হলে সেই ভার্বের পরে কি হবে? অ্যাডভার্ব হবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই হ্যাপিটা কি হয়ে যাচ্ছে? অ্যাডভার্ব করে দিতে হবে। আর আমরা জানি যে হ্যাপিকে অ্যাডভার্ব করলে কি হবে? হ্যাপিলি, এলওয়াই যুক্ত শব্দ অ্যাডভার্ব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে হ্যাপি তিন জায়গা, একই রকম শব্দ কিন্তু উত্তর হলো তিন রকম। এক জায়গা হলো হ্যাপিনেস, এক জায়গা হলো আনহ্যাপি, এবং আরেক জায়গা হলো হ্যাপিলি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে ছিল এটা নাউন, এটা ছিল হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এটা অ্যাডভার্ব। তিন জায়গায় তিন রকম হয়ে গেল। এর নিশ্চয়ই কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে পদের অবস্থান, কোন পদের পূর্বে কোন পার্টস অফ স্পিচ বসে। তো শিক্ষার্থী বন্ধুরা আমি কিন্তু আজকের ক্লাস জুড়ে কোন পদের পূর্বে কোন পদ বসতে পারে, কেন বসতে পারে, সেটা নিয়ে আলোচনা করব। আর শিক্ষার্থী বন্ধুরা এখানে ইন্ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে এই আলোচনার ভিতরে আরো বেশি করে আলোচনা করা আছে বিস্তারিতভাবে, সেজন্য তোমরা অবশ্যই বুঝবে। তো শিক্ষার্থী বন্ধুরা সেজন্য কিন্তু আজকের ক্লাসটি তোমাদের জন্য এত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা মূল ক্লাসে প্রবেশ করে যাই। টুডে ইউ আর গোয়িং টু এনজয় দ্য ম্যাজিক্যাল রুলস অফ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স পার্ট 1। আর ইউ মেন্টালি রেডি? দেন লেটস স্টার্ট দ্য প্র্যাকটিস ক্লাস। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু ক্লাসে চলে এসেছি। তো রুল 1 দেখো এখানে একটি নিয়ম লেখা আছে, সুন্দর নিয়ম, সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, এবং সবচেয়ে বেশি তোমাদের পরীক্ষাতে আসে এবং বইতে থাকে। দেখো এ এন দা আর্টিকেল, এই তিনটা কি? আর্টিকেল। শিক্ষার্থীর বন্ধুরা এই আর্টিকেলগুলোর পর কি আসে? অ্যাডজেক্টিভ আসে। এরপরে কি আসে? নাউন আসে। কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীর বন্ধুরা। দেখো তাহলে অ্যাডজেক্টিভের পরে যদি নাউন থাকে তাহলে অবশ্যই তার পূর্বে আর্টিকেল আসবে। সেটা বেশিরভাগ ক্ষেত্রে এ এন বসে, কোনো কোনো ক্ষেত্রে দিও আসতে পারে। তো শিক্ষার্থীর বন্ধুরা তাহলে এখানে নিয়মটা কিন্তু তোমাকে খেয়াল করতে হবে যে এটাই হচ্ছে বাক্যে যে পদের অবস্থান থাকে, কোন পদের পরে কোন পদ বসে, সেটাই কিন্তু এই নিয়ম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভের পরে নাউন, নাউনের পূর্বে আমরা আর্টিকেল দেবো এ বা এন। এখন দেখো তিনটা উদাহরণ দেওয়া আছে। প্রথমটা দেখো, শি ইজ এ ডিউটি মাদার। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে মাদারটা হচ্ছে নাউন, তোমরা সবাই জানো। এরপরে দেখো ডিউটি রয়েছে, এরপর আর্টিকেল রয়েছে। তাহলে মাঝখানের এই ডিউটির ব্র্যাকেটের মধ্যে শব্দটা কোন পার্টস অফ স্পিচ হবে? আমরা যদি সেই পার্টস অফ স্পিচ সঠিকভাবে নিয়ম অনুসারে বসিয়ে দিতে পারি তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি সাফিক্স হবে না প্রিফিক্স হবে হয়ে যাবে। কোন জায়গায় সাফিক্স হবে, কোন জায়গায় প্রিফিক্স হবে, এটা নিয়ে তোমাকে কিন্তু টেনশন করতে হবে না। অন্তত তুমি যদি পদটাকে ঠিক করে দাও, পদের অবস্থান অনুসারে সেই পদটা কোন পদ হবে এটা যদি তুমি ঠিক করে দিতে পারো তাহলে কিন্তু আর সাফিক্স প্রিফিক্স সাফিক্স হবে না প্রিফিক্স হবে এই টেনশন তোমাকে করতে হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে কিন্তু তুমি সহজেই এটা কিন্তু করে ফেলতে পারবে। আর তুমি যদি একবার বুঝে এটা পড়তে পারো তাহলে পরবর্তীতে তোমার সামনে আসা মারাত্মক তুমি কি হয়ে যাবে? এটা বুঝে ফেলবে। তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে এখানে এই ডিউটিটা আমরা বুঝতে পারছি এই নিয়ম অনুসারে, যেহেতু এটা আর্টিকেল এবং নাউনের মাঝখানে রয়েছে তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। ওকে, তাহলে ডিউটির অ্যাডজেক্টিভ কি? ডিউটিফুল। তাহলে আমরা উত্তরটা কিন্তু সহজেই করে দেব যে ডিউটি ফুল অ্যাডজেক্টিভ, ডিউটিফুল কর্তব্যপরায়ণ। তাহলে উত্তরটা কিন্তু আমাদের হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে এখানে আমরা উত্তরটা লিখে দিলাম ডিউটি ফুল। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, সাকিব আল হাসান ইজ ন্যাশনাল প্লে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো বি নাম্বার প্রশ্নে সাকিব আল হাসান ইজ এ ন্যাশনাল প্লে। তাহলে এখানে দেখো এ আর্টিকেল রয়েছে, ন্যাশনাল একটা অ্যাডজেক্টিভ এল যুক্ত শব্দ, তাহলে অ্যাডজেক্টিভের পরে কি হবে? নাউন হবে। তার মানে কি আমরা প্লেকে যদি নাউন করে দেই তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। তাহলে প্লেকে নাউন করলে কি হয়? আর সাকিব আল হাসান যেহেতু একজন ব্যক্তি, এটা কিন্তু কাউন্টেবল নাউন। শিক্ষার্থী বন্ধুরা তোমরা তো সাফিক্সের নিয়ম দেখছো যে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ই আর ও আর হয়। তাহলে এখানে কিন্তু আমরা যদি কাউন্টেবল নাউন করে দেই, নাউন তৈরি করে দেই তাহলে কি হবে? প্লে আর, উত্তরটা কিন্তু হয়ে গেল প্লে আর। তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে দেখো উত্তরটা হয়ে গেল প্লেয়ার। সাকিব আল উত্তর কি হলো? সাকিব আল হাসান ইজ এ ন্যাশনাল প্লেয়ার। সাকিব আল হাসান একজন জাতীয় খেলোয়াড়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তাহলে এখানে কিন্তু প্লেয়ারটা কিন্তু উত্তর, তার মানে কি এটা সাফিক্স হয়ে গেল, এখানেও সাফিক্স হয়ে গেল, আবার এখানেও কিন্তু অটোমেটিক্যালি সাফিক্স হয়ে গেল। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, শেক্সপিয়ার ইজ দ্য গ্রেটেস্ট রাইট। শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো আর্টিকেল দি রয়েছে এবং এখানে অ্যাডজেক্টিভ দেখতে পাচ্ছ তোমরা, এই যে এসটি যুক্ত শব্দে অ্যাডজেক্টিভ হয়, তোমাদের আমি শিখিয়েছি। তাহলে
আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ রয়েছে, তাহলে আমাদের নিয়ম অনুসারে কি হবে, এটা নাউন হয়ে যাবে। তো শিক্ষার্থীর মধ্যে রাইটকে নাউন করলে কি হয়, রাইটার। এটা কিন্তু কাউন্টেবল নাউন, WRITER, রাইটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই এই উত্তরটা বুঝতে পারলে। এরপর দেখো রুল নাম্বার 2, এ এন্ড দি আর্টিকেল প্লাস কাউন্টেবল নাউন। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে সাধারণত এ এন এর পরে অবশ্যই কাউন্টেবল নাউন বসবে, আর দির পরে কাউন্টেবল নাউন বসতেও পারে, আবার হ্যাঁ কাউন্টেবল নাউন অবশ্যই বসবে, সেটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, কিন্তু এ এন এর পরে কিন্তু অবশ্যই সিঙ্গুলার নাউন বসবে, এটা মনে রাখবে, কারণ এ এন দ্বারা একটি বোঝায়, এটা বহুবচন হবে না। আর দি এর পরে এক বচনও বসতে পারে, বহুবচনও বসতে পারে, এটা বুঝতে পারবে। তবে তোমাকে মনে রাখতে হবে যে আর্টিকেলের পরে অবশ্যই কি নাউন বসে। যেমন দেখো 1 নম্বর এক্সাম্পলে, হি ইজ এ প্লে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো, এখানে প্লে একটি ভার্ব, কিন্তু তার পূর্বে আর্টিকেল রয়েছে, তাহলে আর্টিকেলের পরে কি হবে, এটা নাউন হয়ে যাবে। তাহলে দেখো এর উত্তর হয়ে গেল প্লে আর, তাহলে এটা সাফিক্স হয়ে গেল। এরপরে দেখো হি ইজ এ রাইট। শিক্ষার্থীর বন্ধুরা এখানে দেখো এ রয়েছে আর্টিকেল, তাহলে এখানে এটা কি হয়ে যাবে, একটা নাউন হয়ে যাবে, তাহলে কি দেখো রাইটার হয়ে গেল। এরপরে দেখো দা ওয়ার্ক আর লিভিং দ্য ওয়ার্ক প্লেস। শিক্ষার্থীর বন্ধুরা এখানে খেয়াল করে দেখো, এখানে ওয়ার্ক মানে কি কর্ম, কিন্তু এখানে যেহেতু ভার্বের পূর্বে রয়েছে তাহলে এটা অবশ্যই নাউন। তাছাড়া দেখো এখানে আর্টিকেল রয়েছে, আর্টিকেলের পরে কি বসবে, এটা নাউন হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে দি এর পরে যদি নাউন আসে তাহলে নাউন আসতে পারে, আবার অ্যাডজেক্টিভ আসতে পারে। অ্যাডজেক্টিভ আসলে কি হবে, ভার্বের 3 নম্বর হয়ে যাবে, সেটা ভিতরে আমরা নিয়মে পাবো, সরি অ্যাডজেক্টিভের 3 নম্বর হয়ে যাবে, সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাবে। তবে এখানে দেখো নাউন যদি আসে, যেহেতু এটা নাউন, যেহেতু এটা সাবজেক্টের কাজ করতেছে, যে ভার্বের পূর্বে রয়েছে তাহলে সাবজেক্টের কাজ করতেছে, তাহলে এটা নাউন হবে, এটা অ্যাডজেক্টিভ হবে না, তাই নাউন হবে। তাহলে এখানে নাউন বানিয়ে দিলে কি হবে, ওয়ার্কার। কিন্তু শিক্ষার্থীর বন্ধু একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু ভার্বটা বহুবচন আছে, তাহলে এই নাউনটা কি হবে, বহুবচন হবে। তার মানে কি এখানে আমাকে আরেকটা এস দিতে হবে। তাহলে দেখো এখানে কিন্তু আবার বচনেরও ব্যাপার রয়েছে। সাবজেক্ট যদি এক বচন হয় তাহলে ভার্বও বহুবচন হয়, আর ভার্ব যদি এখানে বহুবচন দেওয়া থাকে তাহলে তোমাকে সাবজেক্টটাকে বহুবচন করে দিতে হবে, এটা মাথায় রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এখানে কিন্তু ওয়ার্কের সঙ্গে ই আর এস যুক্ত হয়েছে সাফিক্স, তার মানে কি এখানে ই আর হচ্ছে মৌলিক সাফিক্স এবং এসটা হচ্ছে বহুবচন করার জন্য দেওয়া হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা পরবর্তী নিয়মে চলে যাচ্ছি। দেখো রুল নাম্বার 3, এটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম, পরীক্ষায় অবশ্যই থাকে, প্রত্যেকটা প্যাসেজের মধ্যে এই নিয়মটা থাকে। দেখো দি প্লাস নাউন প্লাস অফ, তার মানে কি অফের পূর্বে যদি নাউন থাকে তারপরে অবশ্যই দি বসে, এটা আর্টিকেলের ব্যবহার। আর দি এবং অফের মাঝখানে কি বসে, নাউন বসে, এটা তোমাকে খেয়াল করতে হবে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এখানে উদাহরণটা দেখো, দি ডেভেলপ অফ বাংলাদেশ ইজ ইনক্রিজিং ডে বাই ডে, ইনক্রিজিং ডে বাই ডে। শিক্ষার্থী বন্ধুরা তাহলে এখানে ডে বাই ডে লেখা বোঝা যাচ্ছে না। এখন দেখো দ্য ডেভেলপ অফ বাংলাদেশ ইজ ইনক্রিজিং ডে বাই ডে, বাংলাদেশের উন্নতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ বাংলাদেশ দিন দিন উন্নতি লাভ করছে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে নিয়মটা দেখো, আসলে পুরো বাক্যের অর্থটা না বুঝলে কিন্তু তুমি নিয়ম বুঝলেই কিন্তু উত্তর করতে পারবে, এটা কিন্তু মজার বিষয় একটি। তাহলে দেখো এখানে অফ রয়েছে, তার পূর্বে রয়েছে দি, তাহলে মাঝখানে শব্দটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমাকে কি করতে হবে, এখন ডেভেলপের নাউন কি, তো তোমরা নিশ্চয়ই জানো যে ডেভেলপের নাউন কি শিক্ষার্থী বন্ধুরা। তাহলে ডেভেলপের নাউন হচ্ছে ডেভেলপমেন্ট। তাহলে আমি যদি এখানে ডেভেলপমেন্ট লিখে দেই তাহলে কিন্তু উত্তরটা আমার হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে এখানে দেখো ডেভেলপমেন্ট করে দিচ্ছি, তাহলে উত্তরটা হয়ে গেল ডেভেলপমেন্ট। তাহলে এখানে কিন্তু আমরা সাফিক্স যোগ করলাম, অটোমেটিক্যালি কিন্তু সাফিক্স যোগ হয়ে যাচ্ছে। শব্দটা যখনই আমরা কারেক্ট করতেছি, পদটা যখনই কারেক্ট করতেছি, তখনই কিন্তু অটোমেটিক্যালি এটা সাফিক্স হচ্ছে না প্রিফিক্স হচ্ছে, অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। আর আমাকে চিন্তা করতে হবে না যে আমি এখানে সাফিক্স বসাবো না প্রিফিক্স বসাবো। তাহলে দেখো দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ ইজ ইনক্রিজিং ডে বাই ডে। শিক্ষার্থী বন্ধুরা তাহলে কিন্তু উত্তরটা কিন্তু ডেভেলপমেন্ট ছিল, হচ্ছে ডেভেলপ। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা আরো একটি মোস্ট ইম্পর্টেন্ট নিয়ম তোমাদের জন্য এখানে দেওয়া হয়েছে, সেটা হলো 4 নম্বর নিয়ম। শিক্ষার্থী বন্ধুরা এই 4 নম্বর নিয়মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো এটাও পরীক্ষাতে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পজিটিভ কেস অফ পারসন। দেখো তোমরা পজিটিভ কেস চেনো, মাই, ইয়োর, আওয়ার, হিজ, হার, ইটস, দেয়ার, করিমস অ্যাজ অ্যাডজেক্টিভ। তো এইগুলা কিন্তু প্রকৃতপক্ষে পজিটিভ, কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এগুলো অ্যাডজেক্টিভের কাজ করে। তো এই শব্দগুলোর পর কি বসে, নাউন বসে। শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে মাথায় রাখতে হবে, এগুলো চিনে রাখতে হবে তোমাদেরকে।
আর আমি পজিটিভ কেস সম্পর্কে একটি পাঠে আলোচনা করেছি, বেসিক গ্রামার পার্ট 6 আলোচনা করেছি, কেস, পার্সন এবং জেন্ডার নিয়ে আলোচনা করেছি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইচ্ছা করলে দেখে আসতে পারো পজিটিভ কেস সম্পর্কে ধারণা পাওয়ার জন্য। তাহলে আর যদি তোমরা সেটা না করো তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, এটা মনে রাখতে হবে এই শব্দগুলো। তাহলে এখানে দেখো আমরা উদাহরণে চলে যাচ্ছি। দ্য নেম অফ আওয়ার কাউন্ট ইজ বাংলাদেশ। শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো আওয়ারটা কিন্তু পজিটিভ কেস, তাহলে এই পজিটিভ কেস এর পরে কি হবে, একটি নাউন হবে। তাহলে কাউন্টকে নাউন করে দিলে কি হয়, কাউন্টি, কান্ট্রি। দেখো শিক্ষার্থী বন্ধুরা তাহলে এখানে আমাদের উত্তর কি হচ্ছে, তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে কান্ট্রি। ওকে, তাহলে এটা কিন্তু সাফিক্স হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা, এটা কি হয়ে গেল, সাফিক্স হয়ে গেল। ওকে, তাহলে এখানে অটোমেটিক্যালি কিন্তু আমরা নাউন করে দিলাম, এটা সাফিক্স হয়ে গেল। এরপর দেখো রুল নাম্বার 5, পসেসিভ কেস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো এখানে আরেকটা বিষয় হচ্ছে, তাহলে পসেসিভ কেসের মাঝখানে আবার পসেসিভ কেস এবং নাউনের মাঝখানে আরো একটা পদ আসতে পারে, সেকে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা যখনই এ ধরনের সিচুয়েশন পাবো সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে কি করে দেবো, অ্যাডজেক্টিভ করে দেবো। যখন দেখবো যে পসেসিভ কেস এবং তার শেষে আছে নাউন এবং মাঝখানে একটা অ্যাডজেক্টিভ চলে আসলো, সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম করে দেবো। যেমন দেখো একটা পসেসিভ কেস, তারপরে আছে নাউন, তাহলে আমরা মাঝখানে শব্দটাকে কি করে দেবো, অ্যাডজেক্টিভ করে দেবো। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমরা ন্যাশনকে যদি অ্যাডজেক্টিভ করে দেয় তাহলে কি হবে, ন্যাশনাল। ওকে, তাহলে উত্তর কি হলো, হাডুডু ইজ আওয়ার ন্যাশনাল গেম। হাডুডু আমাদের জাতীয় খেলা। তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে এটা কিন্তু সাফিক্স হয়ে গেল। এরপর দেখো রুল নাম্বার 6, নাউন অ্যাজ সাবজেক্ট প্লাস ভার্ব। শিক্ষার্থী বন্ধুরা এটি কিন্তু অলরেডি তোমাদেরকে আমি পূর্বের স্লাইডে দেখিয়েছি যে ভার্বের পূর্বে যদি সাবজেক্ট হিসাবে কোনো শব্দ কাজ করে তাহলে সেটাকে নাউন হতে হবে। তাহলে ভার্বের পূর্বে আমরা এরকম সাবজেক্ট হিসাবে যদি কোনো নাউন দেখতে পাই, কোনো শব্দকে দেখতে পাই, সেটাকে নাউন করে দেবো। তাহলে এখানে হ্যাপিকে আমরা যদি নাউন করে দিই তাহলে উত্তর কি হচ্ছে, তোমরা দেখে আসছো ইতিমধ্যেই, আমি আবার লিখে দিচ্ছি হ্যাপিনেস। ওকে, তাহলে উত্তরটা কিন্তু হ্যাপিনেস হবে। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা রোল নাম্বার 7, এখানে অনেকগুলা নিয়ম আমি একসঙ্গে এনেছি। এর কারণ আছে, কারণ হলো এক একটা নিয়মের সঙ্গে অন্য একটি নিয়মের কিছু মিল অমিল রয়েছে, সেগুলা বুঝে তোমাদেরকে শিখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে মূল ভার্ব ইনট্রানজিটিভ প্লাস অ্যাডভার্ব। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো এ ধরনের ভার্বে অবজেক্ট থাকে না। যে ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। শিক্ষার্থীর মধ্যে একটু খেয়াল করতে হবে, এই নিয়মটা কিন্তু আমি পূর্বের স্লাইডে তোমাদের দেখিয়েছিলাম একবার। দেখো এক্সাম্পল, হি ওয়াক্স স্লো। তাহলে এখানে ওয়াক্সটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। কেন, কারণ আমি ওয়াক্সকে হাঁটা, কিভাবে হাঁটে আমি কিভাবে দিয়ে প্রশ্ন করতে পারি, এটা তো কিভাবে দিয়ে প্রশ্ন করলে এটা উত্তর পাওয়া যায়। কিভাবে হাঁটে, সে জোরে জোরে হাঁটে, সে আস্তে আস্তে হাঁটে, এভাবে কিন্তু আমরা উত্তর দিতে পারি। সেজন্য আমরা এটার উত্তর পাচ্ছি কিভাবে দিয়ে প্রশ্ন করলে, বিধায় এটা ইনট্রানজিটিভ ভার্ব হয়ে যাচ্ছে। আর ইনট্রানজিটিভ ভার্ব হলে কি করতে হবে, আমাকে এরপরে একটা অ্যাডভার্ব দিতে হবে। তাহলে স্লোকে আমরা অ্যাডভার্ব বানিয়ে দিলে কি হবে, শিক্ষার্থী বন্ধুরা স্লোকে অ্যাডভার্ব বানিয়ে দিলে আমাদের কি হবে, স্লোলি। আমরা সবাই জানি যে এলওয়াই যুক্ত শব্দ বেশিরভাগ ক্ষেত্রেই এলওয়াই যোগ করে দিলেই সেটা অ্যাডভার্ব হয়ে যায়। দেখো এটা আমরা অ্যাডভার্ব করে দিলাম, অটোমেটিক্যালি এটা সাফিক্স হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা দেখো এলওয়াই যোগ করার ফলে কি হয়ে যাচ্ছে, সাফিক্স হয়ে যাচ্ছে। তাহলে উত্তরটা কিন্তু হয়ে যাচ্ছে হি ওয়াক স্লোলি। এরপরে দেখো রুল নাম্বার 8, ভার্ব ট্রানজিটিভ হলে নাউন হবে। দেখো এখানে দেখো এই নিয়মগুলো পাশাপাশি আনার কারণ হচ্ছে এটাই, দেখেন ইনট্রানজিটিভ হলে কি হবে, অ্যাডভার্ব হবে। আর ভার্বটা যদি ট্রানজিটিভ হয় তাহলে কি হবে, নাউন হবে। এখন ট্রানজিটিভ ভার্ব বুঝবো কিভাবে, দেখো এ ধরনের ভার্বের অবজেক্ট থাকে। দেখো এখানে অবজেক্ট কিন্তু ছিল না, দেখো ইনট্রানজিটিভ হলে অবজেক্ট থাকবে না, কিন্তু ট্রানজিটিভ হলে কি অবজেক্ট থাকবে। এবং দেখো আরেকটু আমি বিস্তারিত লিখেছি এখানে, যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যেমন দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যদি ভার্বটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তর যদি পাই আমরা, সেক্ষেত্রে এটা ট্রানজিটিভ হবে এবং এরপরে নাউন দেব। যেমন দেখো আই নিড, আমার প্রয়োজন। তো শিক্ষার্থী বন্ধুরা এখন এই নিড হচ্ছে একটা ভার্ব। এখন এই নিডকে যদি আমার কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, প্রশ্ন করার পর উত্তর পাওয়া যায়, তাহলে বুঝতে হবে নিডটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব।
আই নিড আমার প্রয়োজন, আমার কি প্রয়োজন? দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমার সুখ প্রয়োজন, আমার টাকা প্রয়োজন, আমার বাড়ি প্রয়োজন, আমার গাড়ি প্রয়োজন, এরকম কিন্তু আমাদের উত্তরগুলো চলে আসে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি নিডটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। তো সেই ক্ষেত্রে এরপরে যে শব্দটা আসবে সেটা অবশ্যই কি হবে? নাউন হবে। ওকে, তাহলে আমরা হ্যাপিকে যদি নাউন করে দেই তাহলে উত্তর কি হয়ে যাচ্ছে? হ্যাপিনেস। শিক্ষার্থী বন্ধুরা দেখো, তাহলে উত্তর কি হয়ে যাচ্ছে? হ্যাপিকে যদি আমরা নাউন করে দেই তাহলে কি হবে? হ্যাপিনেস হয়ে যাবে। নিশ্চয়ই তোমরা এই দুইটা নিয়ম বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা। মূল ভার্বটা যদি ইনট্রানজিটিভ হয় তাহলে এরপর আমরা অ্যাডভার্ব বসিয়ে দেবো, তাহলে সেক্ষেত্রে কি সাফিক্স হয়ে যাবে। আবার মূল ভাবটা যদি ট্রানজিটিভ হয় সেক্ষেত্রে আমরা নাউন করে দেবো শিক্ষার্থী বন্ধুরা। তাহলে নিয়ম দুইটা কিন্তু তোমাদের এভাবে মনে রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা। এরপরে দেখো রুল নাম্বার 9, বি ভার্ব অবলিক লিঙ্কিং ভার্ব। অর্থাৎ বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব, এই দুই ধরনের ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে সাধারণত। এ ধরনের ভার্ব এ অবজেক্ট থাকে না, বরং সাবজেক্ট এর কোয়ালিটি প্রকাশ করে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এখানে লিঙ্কিং ভার্ব বা বিভার্ব এগুলা কি কি ধরনের কাজ করে? এই ধরনের ভার্বের কোনো অবজেক্ট থাকে না, তবে এরা কি করে? সাবজেক্টের কোয়ালিটি প্রকাশ করে, অর্থাৎ সাবজেক্টকেই এরা, সাবজেক্ট সম্পর্কে সে অতিরিক্ত তথ্য প্রদান করে, সেটা দোষ হতে পারে, গুণ হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে সেই ভার্বটা হবে বিভার্ব অথবা লিঙ্কিং ভার্ব। ওকে শিক্ষার্থী বন্ধুরা, সেক্ষেত্রে আমরা এই ধরনের ভার্বের পর কি দেবো? অ্যাডজেক্টিভ দেবো। দেখো এখানে দেখো, শি ইজ, সে হয়, সে কেমন। দেখো যে ভার্বকে কেমন দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাই হলো লিঙ্কিং ভার্ব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো, শি ইজ, সে হয়, সে হয় কেমন, সে কেমন। তাহলে এখন সে সুন্দর, সে ভালো, সে অসুস্থ, এরকম দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা উত্তর পাওয়া যাচ্ছে। তাহলে আমরা দেখো এখানে দেখো তো বিভার পাচ্ছি আমরা, তাহলে আমরা সরাসরি শব্দটাকে কি করে দেবো? অ্যাডজেক্টিভ করে দেবো, তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যদি বিউটিকে অ্যাডজেক্টিভ করে দিই তাহলে আমরা জানি যে বিউটিফুল হচ্ছে বিউটি ফুল অ্যাডজেক্টিভ। তাহলে এটা কিন্তু উত্তর হয়ে গেল, বিউটিফুল সাফিক্স হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমাদের এটা কি হয়ে গেল? সাফিক্স হয়ে গেল। ওকে, এরপরে দেখো সাপোজ মনে করো এখানে এরকম শব্দ রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা সেক্ষেত্রে দেখো, হি লুকস, তাকে দেখায়, তাকে দেখতে কেমন। তো এখানে ডেঞ্জার মানে কি? বিপদ। তো এটা একটা নাউন, ডেঞ্জার, ইয়ার যুক্ত শব্দ শিক্ষার্থী বন্ধুরা। তাহলে কিন্তু আমাদের নিয়ম বলছে এখানে কি? এটাকে অ্যাডজেক্টিভ করে দিতে হবে, কারণ এই লুকসটা হচ্ছে এখানে কি ভার্ব? একটি লিঙ্কিং ভার্ব। সাবজেক্ট কেমন দেখতে সেটা কিন্তু প্রকাশ করা হচ্ছে, সেজন্য এই ডেঞ্জারটা কি হয়ে যাবে? একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ডেঞ্জারকে যদি অ্যাডজেক্টিভ করে দিই তাহলে কি হবে? আমরা জানি যে ডেঞ্জারের অ্যাডজেক্টিভ হচ্ছে ডেঞ্জারাস। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কিন্তু আমার উত্তরটা হয়ে গেল ডেঞ্জারাস। তাহলে এখানে অলরেডি অটোমেটিক্যালি কি হয়ে গেল? সাফিক্স হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ইনট্রানজিটিভ ভার্ব কি, ট্রানজিটিভ ভার্ব কি এবং লিঙ্কিং ভার্ব কি, এবং এদের পরে কোনটা বসে। তাহলে ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব হচ্ছে, ট্রানজিটিভ ভার্বের পরে নাউন হচ্ছে, এবং লিঙ্কিং ভার্বের পরে কি হচ্ছে? অ্যাডভার্ব হচ্ছে। সেজন্য কিন্তু আমি তিনটা নিয়ম পাশাপাশি নিয়ে এসেছি শিক্ষার্থী বন্ধুরা। এরপরে আজকের পাঠের শেষ নিয়ম, রুল নাম্বার 10, হেল্পিং ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস মূল ভার্ব। খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম শিক্ষার্থী বন্ধুরা। দেখো হেল্পিং ভার্ব হ্যাজ রয়েছে এখানে, এবং রিসটা রয়েছে মূল ভার্ব, ভার্বের 3 নম্বর ঘর, মাঝখানে একটা ব্র্যাকেটের মধ্যে শব্দ রয়েছে, শব্দটা কি হবে? অ্যাডভার্ব হবে। তাহলে এখানে আমরা যদি রিসেন্টকে যদি অ্যাডভার্ব করে দেই তাহলে কি হবে? রিসেন্টলি, রিসেন্টলি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে উত্তরটা কি হয়ে গেল? রিসেন্টলি। তার মানে কি? অ্যাডভার্ব হয়ে গেল, এলওআই যুক্ত শব্দ হয়ে গেল, এবং এটা সাফিক্স হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে পদের অবস্থানগুলো বুঝে এই যে নিয়মগুলো আমি 10টি নিয়ম তোমাদের দেখিয়েছি, এই 10টি নিয়ম কেউ যদি আয়ত্ত করতে পারো, বারবার এগুলো দেখে প্র্যাকটিস করতে পারো, আমি আশা করব যে তোমরা খুব সহজে তোমাদের সিলেবাসের সাফিক্স প্রিফিক্স একই শব্দ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হচ্ছে কেন বুঝতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবে, তাহলে পরবর্তী ক্লাসটি তোমার কাছে পৌঁছে দেওয়া আমার জন্য সহজ হবে। তো শিক্ষার্থী বন্ধু, পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সি ইউ টু মাই নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।